নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রতিদিন সকাল 9টার মতন আজকেও সকাল 9টায় চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আমার থাম্বনেইল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আজকে কোন বিষয়ের ওপরে মূলত আলোচনা করব। এখন আমি আমার এই ভিডিওতে প্রত্যেককে স্বাগত জানাই। আমি দুটো পার্ট এখানে দেখাবো এবং কয়েকজনের বক্তব্য শোনাবো। আগে শুনে নিন। সেটা হচ্ছে যে আমি প্রথমত যেটা শোনাবো সেটা হচ্ছে, আমরা তো তৃণমূলকে তোলামূল বলি। আমি তো বলি, আপনারাও অনেকে বলেন, এবং পশ্চিমবঙ্গের মানুষ এখন এই 14 বছরের শাসনে পরিষ্কার তাদের জীবনযাত্রার মধ্যে দিয়ে, জীবনের অভিজ্ঞতা দিয়ে বুঝে গেছেন যে তৃণমূল দলটা হচ্ছে তোলাবাজির জন্য। তাই তাকে আর তৃণমূল কেউ বলে না, এখন তোলামূল বলে। সে সততার প্রতীক দিয়ে বোর্ড লাগাতো না, নেত্রীর ছবি দিয়ে, সেসব এখন আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। আপনি দিনের বেলায় হ্যারিকেন নিয়ে বেরোলেও খুঁজে পাবেন না। তো যাই হোক, এখন আপনার সেই পাড়ার বাড়ি করা থেকে শুরু করে আপনি একটা জায়গা কিনবেন, আবাস যোজনার কাজ, 100 দিনের কাজ, যে কোনো বিষয়ে এখন ওই তোলা দেওয়া ছাড়া কোনো কাজ হবে না। আর তৃণমূল করতে গেলে এই তোলাবাজিটা হচ্ছে অন্যতম একটা ক্রাইটেরিয়া থাকতে হবে। তার এটা একটা যোগ্যতাও বলতে পারেন। দেখুন, এখন এই তৃণমূলের লোকেরা রাগ করে ঠিকই, কিন্তু আমি আজকে আপনাদেরকে প্রথমেই শুনিয়ে নিই যে তৃণমূলের এক এমএলএ, তিনি হচ্ছেন কানাই মণ্ডল। আবার বলছি, কানাই মণ্ডল। উনি হচ্ছেন মুর্শিদাবাদের নবগ্রামের এমএলএ। তিনি ঠিক কি বলেছেন কয়েক সেকেন্ডের জন্য শুনে নিন। দলটা হচ্ছে যে যত টাকা তুলতে পারবে তার জন্য তৃণমূল। এইটা তো তৃণমূল। তোকে বুঝতে দেরি লাগবে কেন বোকাচোদা? বোকাচোদা তোকে দেরি লাগবে কেন এতক্ষণ ধরে? 10 বছর ধরে এক করে বেড়াচ্ছি, এতক্ষণ তোকে বুঝতে সময় লাগবে কেন? তার জন্য তোকে সময় লাগে নাকি এতক্ষণ? এতক্ষণ সময় লাগে নাকি তোকে বুঝতে? শুনলেন? তাহলে এটা পরিষ্কার হয়ে গেল যে এখন তৃণমূলের নেতা, তৃণমূলের হোতা, যারা যাই পাড়ায় বলুক না কেন, পরিষ্কার যখনই বলবে এই ভিডিওটা একটু তাদেরকে দেখিয়ে দেবেন যে দেখো ভাই, আমরা তো তোলামূল বলি, শুধু আমরা বলি না, তোমার দলের এমএলএও একেবারে গোপন কথাটি রবে না গোপনে ফাঁস করে দিয়েছেন যে তৃণমূল করতে গেলে কি গুণ থাকতে হবে, তৃণমূল কাদের জন্য, এবং কি করলে তৃণমূলে পদ পাওয়া যায়, টিকিট পাওয়া যায়, ইত্যাদি এবং ইত্যাদি। দেখুন, আমি এই ভিডিওটাতে আজকে বেশিক্ষণ সময় নেব না। আমি আজকে আপনাদের এবারে যেটা দেখাবো, আরেকজন তৃণমূলের নেতা, দোর্দণ্ড প্রতাপ নেতা, সব্যসাচী দত্ত, একসময় বিধায়ক ছিলেন, এখন হচ্ছেন ওই সল্টলেকের অঞ্চলের তিনি হচ্ছেন কাউন্সিলর, এবং বিধাননগর কর্পোরেশনের তিনি সম্ভবত চেয়ারম্যান, আমি যতটুকু জানি, যদি খুব ভুল না বলি, এরকম একটা কিছু পদে আছেন। তো তিনি আজকে আপনাদের আমি যেটা দেখাবো, যে তিনি গতকাল গিয়েছিলেন, তিনি যাই মুখে বলুন না কেন, কার্যত যে চাকরি হারা, যারা যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েও চাকরি হারিয়েছে, তাদের জন্য আমাদের সমবেদনা আছে, কষ্ট আছে, কিন্তু আদালতের রায় তো মানতে হবে। আসলে এর জন্য দায়ী হচ্ছে সরকার, যারা চাল এবং কাকড়টাকে একসঙ্গে এমনভাবে মিশিয়ে দিয়েছে যে হাইকোর্ট কেন সুপ্রিম কোর্ট পর্যন্ত আলাদা করতে পারেনি বলেই সদ্য প্রাক্তন আমাদের দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, তিনি একটা ঐতিহাসিক রায় দিয়েছেন, এই 26,000 লোকের চাকরি চলে গেছে। এখন এখানে যারা যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছেন তাদের দাবি হচ্ছে যে সুপ্রিম কোর্ট যেটা বলেছিল, কারা ডিসেম্বর অবধি চাকরি করতে পারবে এদের মধ্যে যারা যোগ্য। এখন ডিআই অফিসের নাম পাঠানোর ক্ষেত্রে অনেক অযোগ্যকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, প্লাস হচ্ছে যারা অযোগ্য, যারা তৃণমূলের নেতাদের, ওই তোলাবাজ নেতাদের, যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছেন, আজকে তাদের তিনি ভাতা দেওয়ার ব্যবস্থা করছেন। অধিকাংশই গ্রুপ সি, গ্রুপ ডি, অধিকাংশই কিন্তু তোলামূলের লোকেদের টাকা দিয়ে চাকরি পেয়েছেন বলে এটা বাজারে খবর, এবং এটা বাস্তব, কারণ ওই তৃণমূলের এমএলএর কথা শুনেই বুঝলেন। তো আমি আজকে সেইটা দেখাবো। সেখানে সব্যসাচী দত্ত কিভাবে গুন্ডাগর্দি করেছেন তার অনুগামীদের নিয়ে গিয়ে সেটা একটু দেখাবো, এবং একেবারে চিহ্নিত করে দেওয়া আছে যে কারা 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 এই দুষ্কৃতিমূলক কাজ করেছে, কারা কারা যোগ্য শিক্ষকদের হাতে কারা কারা হাত তুলেছে, কারা সাংবাদিকদের হাতে গায়ে হাত তুলেছে, এমনকি এক সাংবাদিককে রক্তাক্তও করেছে, TV9-এর এক সাংবাদিক তাকে রক্তাক্তও করেছে। অপরাধ ছিল, সে ঘটনাটার ছবি তুলছিল যখন সব্যসাচী বাবুর অনুগামীরা ওখানে তাণ্ডব করছেন, মারছেন,
শিক্ষকদের লাঞ্ছিত করছেন, মেয়ে ছেলে মানছেন না, তখন সেই সাংবাদিক সেই ঘটনার ছবি তুলছিল এবং একজন বোম নিয়ে তিনি এই সংবাদ সংগ্রহ করছিলেন, তাদেরকে মারা হলো। এমনকি শুধু তাই না, এই শিক্ষকদেরকে ওই সব্যসাচী বাবুর অনুগামীরা, আপনারা দেখবেন, আমি সেটা দেখাবো, যে হেলমেট দিয়ে পর্যন্ত মেরেছে, ফেলে রাস্তায় মেরেছে। শুধু তাই নয়, এবং যখন সব্যসাচী বাবুকে জিজ্ঞাসা করা হচ্ছে, সে মহান নেতা তৃণমূল কংগ্রেসের একজন মাফিয়া লিডার, তাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে, উনি বলছেন বেশ করেছি, রক্ত পড়েছে, হ্যাঁ পড়ুক, ভালোই তো, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি আরো অনেক বিষয় উঠেছে। এবং তার প্রেক্ষিতে আমি আপনাদেরকে আগে সেটা দেখে নিন, তারপরে ফিরদৌস শামীম এবং শতরূপ ঘোষ কি বলেছেন, মারাত্মক কথা বলেছেন, সেটাও শুনবেন। আগে একটু দেখে নিন যে ওই যে ওখানে গতকাল চাকরিহারাদের ওপরে কি আক্রমণটা করলেন সব্যসাচী দত্ত এবং তার দলবলরা। আগে একটু সেটা দেখে নিন। দাদা এই দিয়ে রক্ত বেরোচ্ছে আপনাদের লোকজনদের আঘাতে। ভালো হয়েছে, ভালো হয়েছে, বেশ হয়েছে, এটা বলছেন আপনি? খুব ভালো হয়েছে। আপনার বেরোয়নি তো? না। তাহলে যাবেন। ভালো হয়েছে, এটা করতে পারেন না আপনি? বেশ করেছি। পেশেন্ট আটকে গেছিল, কি করবেন? পেশেন্ট আটকে গেছিল, আপনি কি করেছেন? ভবনের সামনে উত্তেজনা, চাকরিহারা শিক্ষকদের তরফে আজ বিকাশ ভবনে আছে প্রতিবাদ বিক্ষোভ দেখানো। সেই ঘটনা কেন্দ্র করে তীব্র উত্তেজনা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। দেখলেন অপরাধীদের চিহ্নিত করা আছে, পুলিশ কি ব্যবস্থা নেবে এখন সেদিকেই সবাই তাকিয়ে আছে। জানিয়ে পুলিশ কিছু কাজ করবে না, কোনো আসল অপরাধীদের গ্রেপ্তার করবে না। এরা তোলামূলের ভয় পেয়ে অনেক সময় টেবিলের তলায় লুকোয়, অনেক সময় নার্সদের বাথরুমের মধ্যে ঢুকে পড়ে, কিন্তু যারা প্রকৃত দোষী তাদেরকে এরা ধরে না। কিন্তু এই শিক্ষক বা যারা হকের দাবিতে আন্দোলন করছে তাদের ওপরে আক্রমণটা হানে। তো যাই হোক, আসুন এই যে হামলাটা হলো এই নিয়ে প্রথমে শোনাই শতরূপ ঘোষ কি বলেছেন, তারপরেই আপনাদের শোনাবো ফিরদৌস শামীম কি বলেছেন, যিনি এই মামলাতে অন্যতম আইনজীবী ছিলেন, যাদের লড়াইয়ের ফলে এই সুপ্রিম কোর্ট এই রায়টা দিয়েছে। শুধু তাই নয়, এই ফিরদৌস শামীমরা আবার ডিএ মামলার জন্য লড়াই করছেন। এটা আপনাদের বলে রাখি যে আজকেই ডিএ মামলার শুনানি, আশা করি একটা ভালো কিছু ফল, এমনকি ডিএটার ঘোষণা অবধি সরকারকে করতে হবে সুপ্রিম কোর্টের চাপে, সেটা নিশ্চয়ই পরবর্তী এপিসোডে আসবো। আগে দেখে নিন পরপর, প্রথমে হচ্ছে শতরূপ ঘোষ, তারপরে হচ্ছে ফিরদৌস শামীম কি বলেছেন। আসুন দেখে নিন। তার আগে একটাই শুধু ছোট্ট অনুরোধ, যারা আমার চ্যানেলটাকে এখনো অবধি সাবস্ক্রাইব করেননি বা যারা আজকে নতুন এই চ্যানেলটা দেখছেন তাদের কাছে অনুরোধ যে আপনারা একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন। আসুন সবাইকে স্বাগত জানিয়ে প্রথমে শতরূপ ঘোষ, তারপরে ফিরদৌস শামীমের বক্তব্য দিয়েই আজকের এপিসোড শেষ করব। আবার দেখা হবে আগামীকাল সকালে অন্য কোনো এপিসোড নিয়ে। তৃণমূল থেকে বলার চেষ্টা হচ্ছিল না যে চাকরি গেছে বিকাশের জন্য, ওরা ঠিকই বলেছিল, কিন্তু সেই বিকাশ ভট্টাচার্যের জন্য নয়, বিকাশ ভবন। যাদের চাকরি গেছে তারা ঠিক চিনে নিয়েছেন কোথা থেকে তাদের চাকরি বিক্রি করা হয়েছিল, কাদের দুর্নীতির জন্য তাদেরকে পথে বসতে হয়েছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দু ধরনের গুন্ডা আছে হাতে, এক ইউনিফর্ম পরা গুন্ডা যাদেরকে আমরা পুলিশ বলি, আর এক হচ্ছে ইউনিফর্ম ছাড়া গুন্ডা যাদেরকে আমরা তৃণমূল বলি। তো সব্যসাচী দত্ত তৃণমূলের গুন্ডাদেরকে নিয়ে গেছে, কিন্তু এর থেকে বোঝা যাচ্ছে যে এই ছেলে মেয়েগুলোকে দেওয়ার মতো সরকারের কাছে কোনো উত্তর নেই। মমতা বন্দ্যোপাধ্যায় প্রাপ্তবয়স্কদের ক্ষমতা নেই এদের সামনে এসে দাঁড়ায়, তাই সব্যসাচীর মতো গুন্ডা লেলিয়ে এদের মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। যাদের এই সময় স্কুলে ক্লাসে বাচ্চাদের পড়ানোর কথা ছিল তাদেরকে এখন সব্যসাচীর গুন্ডার হাতে মার খেতে হচ্ছে। এই অবস্থা বানিয়েছেন রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়।
এ তো কেবল শুরু। দেখুন বিকাশ ভবন হয়ে নবান্নে হয়ে কোথায় যায়, এ তো শুরু। দেখুন যেদিন টাকা ফেরত দিতে হবে সেদিন দেখে দেবেন এই ঝড় কোথায় যায়, এই ঢেউ কোথায় আছড়ে পড়ে। কেবল তো শুরু হয়েছে বিকাশ ভবন থেকে। দেখুন বিকাশ ভবন নবান্ন হয়ে কোথায় কোন ঘাটে গিয়ে আছড়ে পড়বে, শুধু সময়ের অপেক্ষা। আগেও বলেছি, অনেকদিন আগে থেকে বলেছি যে ঝাড়বাতি, লিফট খুলে নিয়ে, টালির চালের নিচের এসি সব খুলে নিয়ে তাড়াতাড়ি যেখানে পারবেন সরিয়ে রাখুন, না হলে কিন্তু সময় সুযোগ খুব স্বল্প। কিন্তু আমরা পদত্যাগও করতে দেবো না, দেশত্যাগও করতে দেবো না। আমাদের খুব পরিষ্কার কথা, উনি একবার বলেছেন না পদত্যাগ করবো, একদম হবে না। উনি এই দুর্নীতিগ্রস্ততা দেখিয়েছেন, উনি দুর্নীতিগ্রস্ত হয়েছেন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি উনিই করেছেন, ওনার হাত দিয়েই সমস্ত কিছু করাবো। 31শে ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগও হবে, কর্মচারীদের ডিএও দিতে হবে, এবং যারা উনি মুখ দিয়ে বের করেছেন ভাতা, আমরা ছাড়বো না। ভাতা প্রত্যেককে দিতে হবে, যার অ্যাডমিট কার্ড আছে তাকেই ভাতা দিতে হবে, একদম ছাড়া হবে না। শুধুমাত্র যাদের কাছ থেকে উনি টাকা নিয়েছেন তাদের ভাতা দেবেন, আর অন্যরা কি বন্যার জলে ভেসে আসা লোক? অন্যরা কি বন্যার জলে ভেসে আসা ছেলে মেয়ে? তারা বঞ্চিত হয়নি? এই 31 লক্ষ ছেলে মেয়েকে প্রত্যেককে ভাতা দিতে হবে। যার অ্যাডমিট কার্ড আছে 9, 10, 11, 12, গ্রুপ সি, গ্রুপ ডি, প্রাইমারি টেট 2014, প্রাইমারি টেট 2017, যার অ্যাডমিট কার্ড আছে, প্রাইমারি টেট 2022, টেট 2022 থেকে তো নিয়োগ হয়নি। কেন নিয়োগ দেননি? স্কুলে শিক্ষক নেই আর নিয়োগ দিচ্ছেন না। এই ছেলেমেয়েরা সব যোগ্য, সব ভাতা লাগবে, মাসে মাসে 50-60 টাকা করে। যদি না দেন, যেখানে যেখানে টাকা, এই ঘুষের টাকা জমা আছে, এই ছেলেমেয়েরা সেই ঘুষের টাকাগুলো থেকে, সেখান থেকে গিয়ে সেই ঘুষের টাকা নিয়ে এসে এই ছেলেমেয়েরা নিজেদের মধ্যে ভাগ করে নেবে। এরা সেই টাকা উদ্ধারে নামবে। যেখানে যেখানে এই এদের ঘুষের টাকা সব জমা পড়ে আছে, সে কোন ঘাটে আছে ছেলেমেয়েরা বুঝে নেবে, তাদের সেই ঘাট থেকে তারা টাকা উদ্ধার করে নিয়ে আসবে।